নো, আমি বিশ্বাস করলাম না। অদিতি ধ্রুবকে ভয় পায়, আমি তো সেটাই জানি। রাজু এবার রেগে গেল। ধ্রুবর সঙ্গে এমনভাবে হেয়ালিভাবে কথা বলে ওর মোটেও পছন্দ হলো না। ও দু কদম তেড়ে গিয়ে বলল, ওই পোলা, ভাইয়ের লগে মজা লোস? চিনোস আমাদের ভাইরে? তন্ময় রাজুর থেকে চোখ সরিয়ে ধ্রুবর দিকে তাকালো, খোঁচা দিয়ে বলল, চিনব না কেন? একটা বকাটে ইউজলেস ছেলে তোমাদের ধ্রুব ভাই। ধ্রুবের পরিচয় জানতে আমাকে বেশি দূর যাওয়া লাগবে না। এই ক্যান্টিনে যারা আছে এদের যে কোনো একজনকে জিজ্ঞেস করলেই হড় করে বলে দিবে তোমাদের ভাই কেমন আর কে। এতক্ষণ তন্ময়ের বকবকানি ধ্রুব শুনে এতক্ষণ মুখ বুজে রাগ নিয়ন্ত্রণে আনলেও এবার যেন মাত্রা ছাড়ায়। একটা অকাতের বাইরের ছেলে ধ্রুবর পরিচয় চেনাচ্ছে। রাজু আর কিছু বলবে তার আগে ধ্রুব রেগে উঠে হিসিয়ে বলল, সব বাদ মধ্যে কথায়, নেক্সট টাইম অদিতির পিছনে নিতে দেখলে তোর বাপ মা তার ছেলে মুখ দেখবে না তন্ময়। এখানেই কোথাও তাদের টপার ছেলেকে গেড়ে রেখে দিব। তন্ময় হাসে, টিটকারি হেসে বলল, উফ, ভয় পাইলাম। ধ্রুব ভ্রু কুচকে ফেলে। তন্ময় হাসে, ধ্রুবর দিকে ঝুঁকে এসে ধ্রুবর চোখে চোখ রাখে। ভীষণ শান্ত গলায় বুদ্ধিদীপ্ত চোখ দিয়ে ধ্রুবকে আগাগোড়া পরখ করে বলল, অদিতি তোমার গার্লফ্রেন্ড নয়, আমি জানি। আমাকে বড় গলায় হুমকি না দিয়ে ওকে নিজের প্রেমে ফেলে দেখাও। অদিতি তোমাকে ভালোবাসলে আমি নিজে তোমার কাছে সারেন্ডার করব, স্বেচ্ছায়। ধ্রুব ভ্রু কুচকে যায়, মুখোমুখি দুটো মুখ। ধ্রুব বিরক্ত হয়ে বলে, অদিতি আমার জন্য কোনো গেম না, ওকে আমি ধ্রুব থেমে গেল হঠাৎ। ধ্রুবর দোনা মোনা দেখে তন্ময় হাসে। ওসব কথা পাত্তা না দিয়ে নিজের মতো করে বলল, জিতে দেখাও ওকে। বেড়েটে লাগালাম, যে হারবে সে ভার্সিটির সবার সামনে উইনারের পা ধরবে। হোয়াটসে? ধ্রুব তাকায়। হঠাৎ করে ওর তীক্ষ্ণ চোখগুলোতে যেন উজ্জ্বলতা খেলে গেল। ও এক পর্যায়ে হেসে ওঠে। তন্ময়ের দিকে চেয়ে বিশ্বাসী গলায় হাত বাড়িয়ে দিয়ে বলল, পাক্কা? তন্ময়ও হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল। পাক্কা। ধ্রুবর পুরো দল ওদের দুজনের দিকে ড্যাব ড্যাব চোখে চেয়েছিল পুরাটাক্ষণ। ধ্রুব নিজের স্বভাবের বাইরে গিয়ে একটা অকাতের বাইরের ছেলের সঙ্গে বেট লাগিয়েছে। ওদের যেন এই বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ধ্রুব আপাতত ওদের আড্ডাখানে এসে দাঁড়িয়েছে। বাকিরা তখনও ধ্রুবকে দেখে যাচ্ছে অদ্ভুত দৃষ্টিতে। ধ্রুব ইতিমধ্যে অদিতির পুরো ডিটেলস জোগাড় করে ফেলেছে। ও একজনের কাছে ফোন কলে অদিতির সম্পর্কে সবকিছু জেনে মাত্রই ফোন রাখলো। এবার কথা বলার সুযোগ পেয়ে ইমন কথা তুলল। অবিশ্বাস নিয়ে বলল, তুই বেট লাগাবি ধ্রুব? আমার বিশ্বাস হচ্ছে না। বাই গড, ওই পোলা তোর পায়েরও যোগ্য নয়। ধ্রুব হাতের ক্যানটায় চুমুক দিতে দিতে গাছাড়া ভাবে বলল, জানি। তাহলে কোন দুঃখে এমন ফালতু বেট লাগালি? ইমন এবার যেন ভীষণ বিরক্ত হলো। ধ্রুব ক্যানটা আঙ্গুলের ফাঁকে নিয়ে ঝাঁকিয়ে আবারও চুমুক দিল। তারপর বিশ্রী হেসে বলল, কারণ হি নিড সামথিং স্পাইসি। কেউই বুঝলো না ধ্রুব কি বোঝাতে চাইছে। রাজু বলল, মানে ভাই? ধ্রুব ক্যান ফেলে দিল রাস্তাতে। জিন্সের পকেটে দ্রুত হাত ঢুকিয়ে লাফিয়ে লাফিয়ে ক্যানকে জুতো দিয়ে বলের মতো গড়িয়ে সামনে নিতে নিতে বলল, মানেটা হচ্ছে ফর্ম নাও। আই ক্যান সি তন্ময় ভার্সিটি সবার সামনে আমার পাস হয়েছে, আর আমি ওর মুখে লাথি মেরেছি। ইমন বলল। তার মানে তুই একদম শিওর অদিতি তোকেই ভালোবাসবে? ধ্রুব একদম চুপ হয়ে গেল। কথা বাড়ালো না এই প্রশ্নে। নিজের মতো করে ক্যান নিয়ে খেলছে ও। সুমন কিছুটা ভাবুক হয়ে বলল, ভাই ভাবিকে পটানো এতটা সহজ হবে না আমার মনে হয়। এত ভয় এনার ভিতরে, আপনাকে দেখলেই তো পালিয়ে যায়। ধ্রুব এবার কিছুটা হাসলো। সুমনের দিকে চেয়ে মৃদু হেসে আবারও মুখ গম্ভীর করে খেলায় মন দিয়ে বলল, আর পালাবে না, আমি এসে গেছি। ধ্রুব ক্যানটা গড়িয়ে নিতে নিতে নিজের বাইকের সামনে নিয়ে এলো। ক্যানটা আবারও জুতা দিয়ে পিষে দুমড়ে মুচড়ে ফেলে বাইকে চড়ে বসলো। ইমন বলল, কোথায় যাচ্ছিস এখন আবার? ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করতে করতে জবাব দিল ছোট করে, মহাখালী। তোদের ফ্যাক্টরিতে? হুম, আমাকে দেখে যারা আত্মা কাঁপে, দেখি তার কাঁপুনি কমাতে পারে কিনা। অদিতি সবে টিউশনি করে বেরিয়েছে। ওর জন্য ধ্রুব ওদের ফ্যাক্টরির সামনে এসে দাঁড়িয়েছে। ও ওদিকে দাঁড়াতেই গলির মোড়ে যতগুলো ছেলেপেলে আড্ডা দিচ্ছিল সবাই সুরসুর করে চলে গেল সেখান থেকে। ধ্রুব ওদের যাওয়ার দিকে চেয়ে বাঁকা হাসে। যখন কেউ ধ্রুবকে ভয় পায় ওর ভীষণ ভালো লাগে, আত্মিক একটা তৃপ্তি মেলে তখন। ধ্রুব একটা আধ তৈরি দেয়ালের উপরে বসে পড়ে অপেক্ষা করতে লাগলো অদিতির আসার। ওর হাতে বরাবরের মতোই সিগারেট। ফু করে ধোয়া উপরের দিকে উড়িয়ে দিতে ব্যস্ত সে। অদিতি যখন এই পথটা পেরোলো ও তখন দেয়াল থেকে আর কি লাফ নেমে দাঁড়ালো দ্রুত। প্যান্টের ময়লা দ্রুত ঝেড়ে কলার ঠিক করে অদিতির দিকে তাকায়। অদিতি আনমনে হাঁটছে। অন্যদিকে ওর মন তেমন নেই।
ধ্রুব এগিয়ে গেল 2 কদম। হঠাৎ করে কি মনে করে আটকে গেল ওর পা। আর এগুতে পারে না, পা দুটো থেমে গেল ওর। ফুরফুরে মনটাও সংকীর্ণ হয়ে যায়। ধ্রুব যতই মন্ত্রীর ছেলে হোক, ও তো অদিতির কাছে সেই একই রাস্তার বখাটে একটা ছেলে, যার কাজ মারধর করা, মানুষকে হেনস্থা করা। এতকাল ধ্রুব নিজের কাজগুলো নিয়ে একবারও ভাবেনি, কিন্তু এখন যেন অদিতি ওর প্রতি ভয় চোখে ব্যাপারগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ধ্রুব অদিতির দিকে দূর থেকে চেয়ে রয়। মেয়েটা আজ একটা সাদা রঙের কুর্তি, চুড়িদার, পায়জামা পরেছে, সুতির ওড়না শালীনভাবে গায়ে জড়িয়ে রাখা। কাউকে মুগ্ধ করার তারা যেন তার নেই, অথচ ধ্রুব এই মলিন বিমুগ্ধ মেয়েটাকে দূর থেকে মনটা ভরে দেখে যাচ্ছে। সাদা গায়ে অদিতির সৌন্দর্য যেন রীতিমতো চোখে লাগছে ধ্রুবরও। স্থিরভাবে রোবটের মতো চেয়ে রয় ওর দিকে। অদিতি হেঁটে একটা ফোনের দোকানে ঢুকছে। ধ্রুব কি মনে করে হঠাৎ নিজেই বরাবরের মতো নিজের সংকীর্ণ মনের সঙ্গে বেইমানি করে ওকে চমকে দিয়ে বড় বড় পা ফেলে নিজেও ফোনের দোকানে ঢুকে পড়ে। ধ্রুব এই মলিন বিমুগ্ধ মেয়েটাকেই দূর থেকে মনটা ভরে দেখে যাচ্ছে। সাদা গায়ে অদিতি সৌন্দর্য যেন রীতিমতো চোখে লাগছে ধ্রুবর। ও স্থিরভাবে রোবটের মতো চেয়ে রয় ওর দিকে। অদিতি হেঁটে একটা ফোনের দোকানে ঢুকছে। ধ্রুব কি মনে করে হঠাৎ নিজেই বরাবরের মতো নিজের সংকীর্ণ মনের সঙ্গে বেইমানি করে ওকে চমকে দিয়ে বড় বড় পা ফেলে নিজেও ফোনের দোকানে ঢুকে পড়ে। অদিতি তখন তার হাতের বাটন ফোন দোকানির দিকে বাড়িয়ে রেখেছে। দোকানি ধ্রুবকে দেখে অদিতিকে এড়িয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে সালাম ঠুকলো। সালাম ধ্রুব ভাই। ধ্রুব মাথা নাড়িয়ে বসতে বলল। অদিতি ধ্রুবর নাম শুনেই মুহূর্তেই কেমন গুটিয়ে গেল। ওর হাত স্পষ্ট কাঁপছে। ও কাঁধের ব্যাগটা খামচে ধরে স্থির হয়ে গেল। ধ্রুব ততক্ষণে ওর পাশে এসে হেলান দিয়ে দাঁড়িয়েছে। অদিতি স্পষ্ট ঘ্রাণ শুকছে। ধ্রুবর গা থেকে ভাসছে মাদকের মতো পারফিউমার সুঘ্রাণ। এই পারফিউমের ঘ্রাণ ধ্রুব যখন দোকানে ঢুকেছে তখনই পুরো দোকানময় ছড়িয়ে গিয়েছিল। ধ্রুব অদিতিকে দেখল। ওকে কাঁপতে দেখে ধ্রুব হেসে উঠল নিঃশব্দে। দোকানি বড় বড় চোখে ধ্রুবর হাসি দেখে স্তব্ধ হয়ে অদিতির দিকে তাকালো। অদিতি তখন ওর বাটন ফোন থেকে সিম খুলছে। দোকানি ওদের দুজনকে দেখে যা বুঝার বুঝে গেল। উনি ধ্রুবর দিকে চেয়ে ভ্রু বাঁকিয়ে অদিতিকে ইশারা করে কিছু বোঝালো। ধ্রুব সম্মতিস্বরূপ হাসলো। দোকানি এবার ঠোঁট ভরে হেসে সঙ্গে সঙ্গে পাশে থাকা সহকারীকে তাড়া দেখালো। ওই সবুজ, ম্যাডামরে চেয়ার আইনা দে। ধ্রুব ভাই, আপনি আমার এই সোফায় এসে বসেন। কি খাবেন বলেন? কোকা নাই? আপনি তো খান দেখি সব সময়। ধ্রুব আরো কিছুক্ষণ থাকবে নাকি এখানে? অদিতি আর চোখে ধ্রুবর দিকে ওকে তাকালো। ধ্রুব ততক্ষণে সোফায় পা ছড়িয়ে বসেছে। দোকানি ধ্রুবর কিছু বলার আগে কোক একটা হাজির হয়েছে। অদিতির জন্য এনেছে আইসক্রিম। দোকানি অদিতিকে আইসক্রিম সাজছে দেখেও ভীষণ অবাক হলো। অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে দ্রুত দুহাতে মানা করে বসলো। লাগবে না আমার ভাইয়া, আপনি খামোকে এগুলো কেন আনলেন? আমি খেয়ে এসেছি। লজ্জায় পড়ে এমন নানা কথাই বলতে লাগলো। দোকানি শুনল না। জোরপূর্বক হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে গাল ভরে হেসে পড়ল। আমাদের ভাই কিন্তু বাইরে শক্ত হলেও ভেতরে ভীষণ নরম ভাবি। আপনি তারে ভালো রাখেন। ধ্রুব দোকানির এভাবে সরাসরি বলা দেখে খুকখুক করে কেসে উঠল। অদিতিও ভ্রু কুচকে ফেলল। এই ভাবি ভার্সিটি ছড়িয়ে ডাক এত দূর অব্দি এসে গেছে। এসব নিশ্চয়ই ধ্রুব বা এর গ্যাংয়ের কাজ। অদিতি এবার কিছুটা বিরক্ত হলো। ধ্রুবর দিকে তাকালে ধ্রুব দু কাঁধ উঁচু করে ঠোঁট উল্টিয়ে ফেলল। এমন একটা ভান করলো যেন এসবের কিছুই ওর কাজ নয়। অদিতি ছোট করে হতাশার শ্বাস ফেলল। ও দোকানির দিকে চেয়ে বলল, ভাইয়া আমার ফোন কবে নাগাদ ঠিক করে দিতে পারবেন? দোকানি অদিতির ফোনটা সহকারীকে ডেকে ওর হাতে দিয়ে দিল। অদিতির দিকে চেয়ে যথাসম্ভব অমায়িক গলায় বলল, আজকে দিব ভাবি। আপনার কাজ সবার আগে হবে আমার দোকানে। 10 মিনিট খাড়ান। প্রতি বাক্যে এতবার ভাবি ডাকা রীতিমতো হজম হচ্ছে না অদিতির। ও এবার দোকানের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে উঠল, ভাই আমি বিয়ে করিনি এখনো, আমাকে প্লিজ ভাবি ডাকবেন না এইভাবে। দোকানি হতভম্ব চোখে অদিতির দিকে চেয়ে আবারও ধ্রুবর দিকে তাকালো, যেন সে পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা শুনছে। ধ্রুব চোখের ইশারায় বোঝালো, এই মেয়ে যা বলছে চুপচাপ তা মেনে নাও। দোকানি বুঝলো ধ্রুবর কথা। সে নিজেকে শুধরে নিয়ে এবার বলল, সরি আপু, আমি ভাবছি আপনি আর বাদ দেন এই কামরুল। আপু ফোন ঠিক হয়েছে? উনি আর কত অপেক্ষা করবে? বসের থেকে তাগাদ পেয়ে কামরুল হাত চালাচ্ছে দ্রুত। অদিতি অবাক। একটু আগে এই দোকানি তাকে বলেছে পরশু এসে ফোন নিয়ে যেতে, এখন 10 মিনিটের মধ্যেই কাজ হাসিল। ওর বুঝে কিছুই আসলো না। অদিতির ফোন ঠিক করে দেওয়া হলো। দোকানি অদিতির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, আপু আপনি এই যুগে এসেও বাটন ফোন ইউজ করেন? আর দোকানে কিন্তু ভালো টাচ ফোন আছে, দেখাবো আপনাকে। অদিতি দোকানে সাজিয়ে রাখা স্মার্টফোনগুলোর দিকে এক নজর চোখ বুলিয়ে তারপর মলিন হেসে বলে, লাগবে না ভাই, আসি। থ্যাংক ইউ কাজটা এত দ্রুত করে দেওয়ার জন্য।
দোকানি লাজুক হাসলো। অদিতি চলে যেতেই দোকানি ধ্রুবর দিকে এগিয়ে গেল। ধ্রুব দোকানির হাতে খালি কোকের ক্যান ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। দোকানি ধ্রুবর দিকে চেয়ে হতাশ গলায় আফসোসের স্বরে বলল, ভাই ভাবি পটেনি এখনো? ধ্রুব উত্তর দিল না। দোকানের দিকে 1000 টাকার একটা নোট বের করে দিয়ে বলল, এটা রাখো, ও যতবার এই দোকানে আসবে ততবার আমার বউ হিসেবে বেস্ট ট্রিট দিবে। দোকানি হাতে 1000 টাকার নোট নিয়ে ফ্যাল চোখে ধ্রুবর দিকে চেয়ে রইল। ধ্রুব ততক্ষণে দোকান থেকে বেরিয়ে অদিতির পিছু নিয়েছে। এই মেয়ে দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে। ধ্রুব দৌড়াতে দৌড়াতে পেছন থেকে ডেকে আসছে। অদিতি থেমে গেল। নিঃশ্বাস আবারও থেমে গেছে যেন। যে ধ্রুব এগিয়ে গিয়ে ওর সামনে এসে দাঁড়ালো, হৃৎপিণ্ডে যেন একদম লাফিয়ে উঠে দ্রুত সঞ্চালিত হতে থাকলো। প্রতিবার কেন এমন হয়? ধ্রুব কাছাকাছি এলেই অদিতি বুঝতে পারে ও আর স্বাভাবিক থাকছে না, ওলটপালট হচ্ছে ও। এমনটার কারণ কি? অদিতি ভয়ে ভয়ে আশেপাশে তাকালো, কেউ কি দেখছে ওদের? যদি বাবা জেনে যায়? ধ্রুব ওর তাকানো দেখে বুঝে ফেললো। আশ্বস্ত করার জন্য শান্ত স্বরে বলল, কেউ নেই এখানে, রিল্যাক্স। অদিতির তবুও ভয় কাটলো না। ও ধ্রুবর চোখে চোখ রাখছে না। অন্যদিকে চেয়ে কাঁধের ব্যাগটা এক হাতে খামচে ধরে চাপা স্বরে জিজ্ঞাসা করলো, কি চাই আপনার? চাই তো অনেক কিছুই। তো ধ্রুব আপাতত সেসব কথায় গেলই না, সরাসরিও কথা বাড়ালো। বলে উঠল, আমার গিটার। মানে? অদিতি মাথা তুলে তাকালো। ওর অবাক গলা। আমার গিটার নষ্ট করে ফেলেছিলে, সেটা তুমি ঠিক করে আমাকে ফেরত দিবে। আগামীকাল আমাদের আড্ডা জায়গায় এসে নিয়ে যাবে, মনে থাকে যেন। কিন্তু ওটা আমি ইচ্ছে করে করিনি। অদিতি অস্বস্তি নিয়ে বলল, তো আমার ইচ্ছে বা অনিচ্ছার ভিত্তিতে কেউ চলবে নাকি? কাল এসে নিয়ে যাও, নাও গো। ধ্রুবর শক্ত কাটকাট স্বর যেন অদিতির গলা শুকিয়ে ফেলল। এতদিন ধ্রুবর নরম ব্যবহার দেখে অদিতি কিসব আকাশ কুসুম ভেবে বসেছিল, অথচ এখন পুরো চিত্রটাই ভিন্ন। ধ্রুব বাইরে যেমন শক্ত, ভেতরে তেমনি শক্ত। অদিতি এতকাল ভুল ভেবে এসেছে। ধ্রুবর এমন রূপ দেখে ওর মুখটা এবার শুকনো হয়ে গেল। ও ফ্যাসফ্যাসে গলায় বলল, ঠিক আছে, আমি ঠিক করে দেব। নিয়ে আসবে ইউনিভার্সিটি কালকে। অদিতি আর দাঁড়ালো না। ঘুরে চলে যাওয়ার সময় ওর লম্বা কোমর ছড়ানো চুল ধ্রুবর বুকের কাছে এসে ধাক্কা খেলো। ধ্রুবর বুকে হঠাৎ এই ধাক্কায় যেন সুনামি বয়ে গেল। ও চোখ বুজে ফেলে, আবার ঘোর লাগা চোখে তাকালো। হেঁটে বেশি দূর যেতে পারেনি অদিতি। হঠাৎ ওর চুলে টান পড়লো। লম্বা চুলের একটা অংশ আটকে গেল ধ্রুবর শার্টের বোতামে। আচমকা চুলের গোড়ায় ব্যথা অনুভব করায় গুঙিয়ে উঠে পেছনে তাকালো অদিতি। ধ্রুব নিজেও আহাম্মক হয়ে শার্টের দিকে চেয়ে আবারও অদিতির দিকে তাকালো। অদিতি ভীষণ অপ্রস্তুত হয়ে গেছে। ধ্রুব ওকে দেখছে। ওরা দুজন এই ঘটনায় অনেকটাই কাছাকাছি চলে এসেছে। অস্বস্তিতে অদিতি আর একবারও ধ্রুবর চোখের দিকে তাকালো না, বরং চুলের গোড়া এক হাতে চেপে অপর হাতে নিজের চুল টানলো। কিছুক্ষণ ছুটছে না, উল্টো চুল ছিঁড়ে হাতে আসছে। চাইলেই অদিতি শার্টের বোতাম থেকে আরাম করে চুল ছাড়িয়ে নিতেই পারে, কিন্তু এতে দুজনেই না চাইতে একে অপরের আরও কাছে আসতে হবে, যা অদিতি কোনোদিনও চাইবে না। অদিতি চাইলেও যেমন ধ্রুবকে ইগনোর করতে পারেনি, তেমনি ধ্রুব নিজেও না চেয়েও ছুটে এসেছে এতটা পথ। ওদিকে চুল ছুটছে না দেখে অদিতি রেগে বিরক্ত হয়ে এবার টান দিতে উদ্যত হলো। ধ্রুব যেন এতে হতভম্ব হয়ে গেল। ও হঠাৎ চেঁচিয়ে উঠল, রিল্যাক্স রিল্যাক্স, ওয়েট, আমি হেল্প করছি, চুল ছিঁড়ে ফেলার দরকার নেই। অদিতি থেমে গেল। কানের পেছনে চুল গুজে আস্তে করে হাত সরিয়ে ফেলল। ধ্রুব ওর দিকে চেয়ে তারপর মনে মনে হেসে উঠে চুল বোতাম থেকে ভীষণ যত্ন নিয়ে ছাড়িয়ে দিল। তারপর অদিতির দিকে চেয়ে বলল, ডান, এতগুলো চুল ছিল অযথাই। ধ্রুবর ঠোঁটে উপহাস। অদিতি মাথা নিচু করে ছোট করে ধন্যবাদ বলল, তারপর এক ছুটে বেরিয়ে গেল। অদিতি দৌড়ে চলে যাচ্ছে। ধ্রুব বুকের শার্টের ওই বোতামে আরও একবার দেখল। তারপর অদিতি যাওয়ার দিকে চেয়ে হঠাৎ করে ওর হাসি ফুটলো ঠোঁটে। ধ্রুব আনমনে হয়ে বলে বসলো, এমন শুকনো থ্যাঙ্কস ও আশা করিনি। ধ্রুব সেদিন বাড়ি ফিরল। বাড়ি ফিরলে দেখে সৌরভ ইয়ামিন খাবার টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন। সার্ভেন্ট খাবার বেড়ে টেবিল সাজাচ্ছে। ধ্রুব যেতেই সৌরভ খবরের কাগজ রেখে ফেললেন দ্রুত। উদ্দেশ্য ছেলে দেখুক তাকে, বুঝুক বাবা যে সময় ফ্রি থাকে সে সময় পুরোটাই তার ছেলের জন্য। সৌরভ মুখ ভরে হেসে ছেলেকে ডাকলেন, ধ্রুব আসো, বাপ বেটা আজ অনেক দিন পর একসঙ্গে খাবো। ধ্রুব বাঁকা চোখে তাকালো। পরপর তার ছেলের হাসি হেসে বলল, ওহ কাম অন, এখানে কেউ নেই তোমার নাটক দেখার জন্য, ইউ ক্যান এনজয়। ধ্রুব সিঁড়ি ভেঙে উপরে উঠে গেছে। সৌরভ ইয়ামিনের বুকটা কেঁপে উঠল। বাবাদের ছেলের প্রতি ভালোবাসাটুকু ধ্রুব কত সহজেই নাটক বলে চলে গেল। ছেলের প্রতি এই দূরত্ব সৌরভকে বড্ড পোড়ায়।
সৌরভ চান এই নাটকের শেষ হোক, ছেলেটা তার বুকে আবারও ফিরে আসুক। অতীতের ভুলগুলো যদি টাইম ট্রাভেল করে শুধরে ফেলা যেত, সৌরভ যত টাকাই লাগতো উনি সব মুছে ফেলতো ধ্রুব স্মৃতি থেকে। তার ভাবনার মধ্যেই ফোন কল এলো হঠাৎ। উনি মনটা খারাপ করে কল রিসিভ করলেন। ওপাশ থেকে একজন বলল, স্যার, ধ্রুব স্যারকে আজ একটা মেয়ের সঙ্গে দেখা গিয়েছে। আমার মনে হচ্ছে এটা সেই গুজবের মেয়েটা। সৌরভের মুখ চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে গেল। উনি চমকিত গলায় বললেন, মেয়েটা কি অদিতি? অদিতি হায়াত? রাহুল প্লিজ দ্রুত খাবার খাও, আমি নিজে ওই মেয়ের সঙ্গে দেখা করব। আমার ছেলেকে এবার আমি নিজেই ওর সবচেয়ে পছন্দের জিনিস পাইয়ে দিতে চাই। ওপাশ থেকে আরো কিছুক্ষণ কি বলা হলো। সৌরভ কথা বলে কল কাটলেন। ওনার চোখে মুখে অদ্ভুত খুশি খেলা করছে। ধ্রুবকে সামলে নেওয়ার জন্য এবার হয়তো আল্লাহ কাউকে পাঠিয়েছে। সৌরভ দোয়া করতে লাগলেন মনে মনে, এই মেয়েটাই যেন ধ্রুবর জীবন পাল্টে দেওয়ার জন্যে আসে। কঠোর ধ্রুব ইয়ামিনের ভেতরে নরম সত্তাকে বাইরে টেনে নিয়ে আসে। ধ্রুব রুমে ঢুকে ফ্রেশ না হয়ে সর্বপ্রথম ওর গিটার হাতে তুলল। গিটারের এক পাশে এখনো লেখা ডোন্ট টাচ। ধ্রুবর ওই লেখাটায় হাত বুলালো। চোখে ভাসে অদিতির গোলগাল, আতঙ্কিত ভয়ার্ত মুখটি। যে মেয়ে ধ্রুবকে দেখলেই গুটিয়ে যায়, কাঁধের ব্যাগ চেপে ধরে কম্পিত হাতে। ধ্রুব অদিতির এক একটা কাণ্ড মনে করে আনমনে কখনো হেসে উঠেও নিজেও বলতে পারেনি। ধ্রুব এবার নিজের কাজ শুরু করে। গিটার হাতে নিয়ে নিজের এতদিনের শখের ইনস্ট্রুমেন্টের স্ট্রিং দুটো টেনে টুনে আলগা করে ফেলল। ট্যানিং পেগসগুলো বারবার ঘুরিয়ে নষ্ট করে ফেলল। অযথায় গিটারের স্ট্রিং ফ্রেন্ডস বিটস এদিক সেদিক করে নষ্ট করার চেষ্টা করলো। সব কাজ শেষ করে গিটারে এবার চালানোর চেষ্টা করলো। বিদঘুটে একটা আওয়াজ আসছে এটা থেকে। নিজের গিটারের আওয়াজ নিজেই বিরক্ত হয়ে কানে আঙ্গুল ঢুকিয়ে কান চেপে ধরলো। তারপর ধীরে ধীরে তার এতদিনের শখের নষ্ট গিটারে হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলো অনেক কিছু। হয়তো ধ্রুব ইয়ামিনের শখের জিনিসই তার শখের নারীকে পাইয়ে দিতে পারে। ধ্রুব গিটারে হাত বুলাতে বুলাতে বাঁকা হেসে বলল কটা লাইন। লাভ মি লাইক ইউর গিটার, ইউ ক্যান হ্যাভ মি, আই উইল বি ইউর শেয়ারিং স্টার্স। ধ্রুব স্বভাবতই তার আড্ডাখানা বটতলায় এসে দাঁড়িয়েছে। সঙ্গে আছে 3 ইডিয়টস গ্যাং। ধ্রুবর হাতে নষ্ট গিটারটা, ও সেটা বাইকের উপর রেখে এসে বেঞ্চে পা ছড়িয়ে আরাম করে বসেছে। দুহাত বেঞ্চের উপর ঠ্যাস দিয়ে পিঠ পেছনের দিকে হেলিয়ে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকাচ্ছে শুধু। ইমন এবং বাকিরা একে অপরের দিকে অবাক চোখে চেয়ে দেখছে। আজ ধ্রুবকে বড্ড অন্যরকম দেখাচ্ছে। মনে হচ্ছে ওর মেজাজ ভীষণ ফুরফুরে আজ। ইমন ধ্রুবর দিকে চেয়ে খোঁচা দিয়ে বলল, খোকাবাবু কি প্রেমে পড়েছেন? ধ্রুব উত্তর দিল না, অথচ শীষ বাজানো বন্ধ করে দিয়ে ইমনের দিকে চেয়ে ভ্রু বাঁকালো। ইমন এবার ধ্রুবর দিকে চেয়ে নিজেও ভ্রু কুচকে কৌতুক গলায় শুধালো, প্রেম? আহা, আশেপাশে বইছে প্রেমের ধারা। কে জানে এই প্রেম কখন ছড়িয়ে গেছে আমার, তোমার বাপ আওয়ার রাফ টাফ ধ্রুবর মনেও। নিজের মনে কবিতা তৈরি আবৃত্তি করে বলল ইমন। কবিতা বলে বড্ড হাসি খুশি হয়ে বাকিদের দিকে তাকিয়ে বলল, দেখ কেমন কবিতা বানায় তোদের ভাই। আমাকে যে কেন সাংস্কৃতিক ক্লাব থেকে রিজেক্ট করলো, এই বেড়াদের ধরে ধরে কাঁচা গু খাওয়ানো উচিত। ট্যালেন্ট চিনে না, অথচ বসে গেছে জাজ আসনে। বলে কলার ঝাঁকালো ইমন। ধ্রুব তাকিয়েছিল ওর দিকে। ইমনের কথা শুনে বাকিরা একে অপরের দিকে অনেকক্ষণ চেয়ে তারপর আচমকায় ধ্রুব ফিক করে হেসে উঠল। ধ্রুবর সাথে সাথে এবার হাসলো বাকি দুজন। ইমন বোকার মতো ওদের হাসি দেখছে। ধ্রুব হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে ইমনের কাঁধে হাত রেখে ওর উপর শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল। প্রচণ্ড মজা পেয়েছে যেন ইমনের কথাটায়। ধ্রুব হেসে বলল, একটা কবিতা ছিল, মামা গো অ্যান্ড গেট সাম বেসিক হিউমার বুকস। বাকিরাও একে একে শব্দ করে হেসে ইমনের গায়ে লুটিয়ে পড়ল। ইমন মুখ ভার করে ওদের দিকে চেয়ে দেখল। তারপর ধাক্কা দিয়ে সবাইকে নিজের গায়ের ওর থেকে সরিয়ে দিয়ে ভারী কি গলায় বলল, বন্ধু নামে তোর একটা কলঙ্ক, তোদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত মহাহানির মামলায়। ধ্রুব হাসি থামে আবার বসলো বেঞ্চে। সিগারেট ধরালো এবার একটা। ইমন ওদের সবাইকে অনেকটা এখনো কড়া মেজাজে দেখে যাচ্ছে। হঠাৎ ইমনের চোখ গেল বাইকের উপর, গিটার বেঁধে রাখা যেখানে। ইমন গিটারের এত করুণ অবস্থা দেখে আটকে উঠে গিটার ছুঁয়ে হতভম্ব গলায় বলল, আই ধ্রুব, এই গিটারের এত করুণ অবস্থা কেন? ধ্রুব হেলায় তাকালো গিটারের দিকে, পরে কাজ ঝাঁকিয়ে গাছাড়া ভাবে বলল, আমি করেছি। তুই? ইমন এবার যার পর নেয় অবাক। ধ্রুব নিজের হাতে তার এত শখের গিটারের এই করুণ হাল করেছে। ধ্রুব সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছাড়তে ছাড়তে নিজের মতো করে জবাব দিল, হ্যাঁ, কারণ এটা কেউ ঠিক করে দিতে আসছে। ঠিক করে দি? ইমন বাকি কথা শেষ করতে পারেনি। তার আগে রাজু ফিসফিস করে সবাইকে বলল,
ভাই, ভাবি এদিকেই আসছে। ধ্রুব সিগারেট মুখে নিয়ে তাকালো সামনে। অদিতি জড়সড় ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে আসছে। এক পা এগুচ্ছে তো আরেকবার আশেপাশে তাকাচ্ছে। ধ্রুব মনে মনে হাসে। মেয়েটা ভরা ভার্সিটিতে ভয় পাচ্ছে। কেউ বুঝি ওর ছবি তুলে ফেললো, ওর ছেলেদের সাথে বলা কথাগুলো লিক করে দিল। অথচ বোকা মেয়েটা জানে না এটা ধ্রুবর ভার্সিটি। এখানে ধ্রুব যা চায়, যেভাবে চায় সেভাবেই সব ঘটে এসেছে এবং ঘটে যাবে। ধ্রুব ইয়ামিনের কাউকে ভালো লেগেছে, কোনো শালার সাহস হবে না ধ্রুবর ওই জিনিসের দিকে নজর দেওয়ার। ছবি তোলা তো দূরের কথা। অদিতি ধীরে ধীরে হেঁটে ওদের সামনে এসে দাঁড়ালো। ধ্রুব ততক্ষণে অদিতির থেকে চোখ সরিয়ে আনমনে সিগারেট ফুঁকছে, যেন সে অদিতিকে এতক্ষণ লক্ষ্যই করেনি। অদিতি ধ্রুবর সামনে দাঁড়াতে ইমন নিজের হতভম্ব ভাব কেটে স্বাভাবিক গলায় হেসে জিজ্ঞাসা করলো, আরে ভাব, অদিতি কেমন আছো? কোনো দরকার? অদিতি হাসার চেষ্টা করলো। ফাঁকা ঢোক গিলে ধ্রুবর দিকে চেয়ে বলল, আপনার গিটারটা। ধ্রুব এবার তাকালো অদিতির দিকে। অদিতি ওই তাকানোতে অপ্রস্তুত ভঙ্গিতে সিটিয়ে গেল। ধ্রুব সেসবের ধার আজ ধারল না। ইমনের দিকে ইশারা করে বলল, ইমন, গিটারটা ওকে দিয়ে দে। ইমন ধ্রুবর দিকে চেয়ে ভ্রু বাঁকালো। ধ্রুব নিজের মতো করে বসে আছে। হয়তো এটা ধ্রুবর কোনো প্ল্যান, তাই ইমন আর দুবার ভাবল না। চুপচাপ গিটার খুলে অদিতির হাতে ধরিয়ে দিল। অদিতি গিটার হাতে নিয়ে ওটাকে দেখে রীতিমতো হতভম্ব হয়ে অল্প আওয়াজে চেঁচিয়ে উঠল, আল্লাহ, এ কি অবস্থা এটার! আমি তো এটাকে এতটাও নষ্ট করিনি। ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকালো। অদিতি ধ্রুবর ওই চাহনি দেখে বিড়াল ছানার ন্যায় মিনমিন করে থেমে গেল। ও আলগোছে গিটার কাঁধে ঝুলিয়ে বলল, আমি ঠিক করে আনবো কালকে। গুড গার্ল। ধ্রুব আগের মতোই নির্বিকার। অদিতি তারপর আর একবারও ভুলক্রমেও তাকালো না ধ্রুবর দিকে। গিটার হাতে চলে যাচ্ছে ও। ধ্রুব যেতে সিগারেটের রাস্তায় ফেলে পা দিয়ে পিষে ধরে উঠে দাঁড়ালো। ইমন পাশ থেকে বলল, অযথা মেয়েটাকে জ্বালাচ্ছিস, পছন্দ করলে ডিরেক্ট বলে দে না। ধ্রুব ও বাইকে চেপে বসে ইঞ্জিন চালু করতে করতে জবাব দিল শান্ত স্বরে, যত জ্বলবে তত ধ্রুবকে চিনবে। যতদিন না ধ্রুবকে চিনছে ততদিন জ্বলুক না। সেদিনের কয়েকদিনের পরেই আসে কালচারাল প্রোগ্রাম 2024-এর ফাইনাল দিনটা। পুরো বিশ্ববিদ্যালয় যেন আজ নতুন রঙে সেজেছে। সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় নিয়ন বাতি দিয়ে সাজিয়ে রাখা। হরেক রকম ফুল দিয়ে সদর গেট সাজানো হয়েছে। অতিথিদের বরণ করার জন্য মালা আনানো হয়েছে। ফুল চকলেটসের ডালা সাজানো হয়েছে, যাকে বলে হই হই রই রই অবস্থা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। ওদিকে কাঠের পুরনো দিনের আলমারির সামনে ভ্রু কুচকে কোমরের দুপাশে হাত রেখে দাঁড়িয়ে আছে অদিতি। ও আজ কি পড়বে সেটাই এতক্ষণ ধরেও ভেবে পাচ্ছে না। ওর আজ পারফরমেন্স আছে, গান গাইবে সে অতগুলো মানুষের সামনে। তবে সেটা লুকিয়ে। তানিয়া কথা দিয়েছে ওকে কেউ অদিতির ভিডিও করবে না, ছবি তুলবে না। এটা দেখার দায়িত্ব তানিয়ার নিজের। অদিতির বাবা কোনোদিনও জানবে না অদিতি আজ অতগুলো লোকের সামনে গান গেয়েছিল। অদিতি তানিয়ার কথায় কিছুটা ভরসা পাচ্ছে এখন। প্রথমে অদিতি ভেবেছিল লাল রঙের আনারকলি জামা পরবে, কিন্তু তানিয়া কোথা থেকে একটা নীল শাড়ি এনে ওর হাতে ধরিয়ে দিয়েছে। অদিতি মানাও করতে পারেনি। তানিয়া রীতিমতো ধরে বেঁধে শাড়িটা পরিয়ে হালকা সাজিয়েও দিয়েছে। এতগুলো গণ্যমান্য লোক আসবে, যে সে ভাবে তো আর তাদের সামনে পারফরমেন্স করা যায় না। সাত শেষে তানিয়া ঘড়ি দেখলো, দেরি হয়ে যাচ্ছে ওদের। তানিয়া তারা দেখালো এবার। অদিতির রুম থেকে বেরোনোর আগে ধ্রুবর গিটারটা তুলে নিল হাতে। তানিয়া ধ্রুবর গিটারটা মুহূর্তেই চিনে ফেললো। অবাক হয়ে প্রশ্ন করলো, এই, এটা ধ্রুব ভাইয়ের গিটার না? এটা তোর রুমে কেন? অদিতি চাপা স্বরে মুখ লুকিয়ে বলল, ঠিক করাতে এনেছিলাম। তুই ঠিক করাতে এনেছিস? ধ্রুব ভাই নিজে দিয়েছে ঠিক করাতে? তানিয়া কিছুটা সন্দেহ নিয়ে বলল। অদিতি সরল মনে জবাব দিল, আমি সেদিন এটা নষ্ট করে ফেলেছিলাম না, তাই আমাকে এটা ঠিক করানোর জন্য জোর করে হাতে ধরিয়ে দিয়েছে। এত বাজে অবস্থা ছিল এটার, আমার কতগুলো টাকা গচ্ছা গেছে জানো। তানিয়া হাঁ করে অদিতির বলা ধ্রুবর প্রতি অভিযোগগুলো শুনছিল। অদিতির কথা শেষ হতেই তানিয়া এবার ফিক করে হেসে উঠল। অদিতি বোকার মতন হাসি দেখে বলল, হাসছো কেন? তানিয়া ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে এগিয়ে এসে দুকাত আগলে ধরল অদিতির। ওর গালটা টেনে দিয়ে হেসে বলল, হাসছি কারণ তুই অনেক ভোলা। আহারে, কিভাবে যে সামনে তোর মতো একটা মেয়ে অমন রাফ মানুষটাকে সামলাবে, গড নোস। অদিতি ভ্রু বাঁকালো। আমি আবার কাকে সামলাবো? তানিয়া হেসে উঠে অদিতিকে ঠেলতে ঠেলতে রুমের বাইরে নিতে নিতে বলল, সেটা সময় বলবে গার্ল, এখন চল, দেরি হচ্ছে আমাদের। কালচারাল প্রোগ্রামের আয়োজনের কাজে জুনিয়ররা মিলে ধ্রুবকে ধরেছে। সকল কাজে ধ্রুব ওদের গাইড দিবে আজ। ধ্রুব প্রথমে মানা করেছিল, কিন্তু একটা পর্যায়ে রাজি হয়ে যায়।
জুনিয়রদের ধ্রুব বরাবর অন্য চোখে দেখে। ওর নিজের মধ্যে কোনো বিকাশযোগ্যতা খুঁজে না পেলে ওই ছোট ছোট ছেলেপেলেগুলোকে দেখলেই ওর ভালো লাগে। ওদের চোখে ভাসা স্বপ্নগুলোকে ধ্রুবকে একবার হাসিয়ে তুলে নিজের ভাগ্যের প্রতি, তো আরেকবার কোথাও না কোথাও নিজেকেও স্বপ্ন দেখতেও শেখায়। ধ্রুব কাজ শেষ করে সবে এসে বসেছে। আজ ইমন বাকিরা কেউ নেই, ওরা রেডি হতে হোস্টেলে ফিরেছে। ধ্রুব তাই একাই একটা ছোট মাফিন কেক নিয়ে খেতে বসেছে বেঞ্চের উপর। হঠাৎ কয়েকটা জুনিয়র দৌড়ে এসে ধ্রুবর সামনে দাঁড়ালো। ধ্রুব তাকালো ওদের দিকে। এক একজন বলল, দুবরো ভাই রেডি হবেন না, প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো। ধ্রুব নরম কেকে কামড় বসাতে বসাতে বলল, ওসব রেডি হওয়া ঝামেলা আমি নেই, আমি আমার জিন্স টি শার্টই ঠিক আছে। জুনিয়ররা শুনল না, বরং সবাই ধ্রুবকে ঘিরে দাঁড়িয়ে জোরাজুরি করতে লাগলো। ভাই প্লিজ আজকের দিনটা নিজেকে তৈরি করেন, হিরো লাগবে আপনাকে পাঞ্জাবিতে ভাই। পাঞ্জাবি দূর হবে, আমার পাঞ্জাবি নেই। ধ্রুব বিরক্ত হলো এবার। জুনিয়র এবার একে অন্যের দিকে চেয়ে কাচুমাচু করতে করতে বলল, ভাই আপনার জন্য কিছু এনেছিলাম, যদি রাগ না করেন। ধ্রুব ভ্রুকুচকে মাথা তুলে চাইল, সবার দিকে একবার চেয়ে গম্ভীর চাপা রাগ দেখিয়ে বলল, তোরা পিচ্ছি ছেলে পেলে টাকার গাছ লাগাইছিস নাকি? পাগলামি যত সব, দূর হ। ধ্রুবর কথা কেউই মানল না, কেউ পা বাড়ালো না সামনে। জুনিয়র একটাকে সবাই মিলে ইশারা করলো। ছেলেটা ধ্রুবর দিকে ভয়ে ভয়ে একটা প্যাকেট বাড়িয়ে দিল। ধ্রুব কেকের প্যাকেট দলাই মলাই করে রাস্তায় ফেলে দিয়ে ময়লা হাত জিন্সের উপরে মুছে প্যাকেট হাতে নিল। প্যাকেট থেকে বেরিয়ে এলো একটা ভীষণ সুন্দর কালো কুর্তা, সাদা পাজামা। ধ্রুব এসব দেখে ওদের দিকে কড়া মেজাজ নিয়ে তাকালো। বাকিরা ধ্রুবর এমন চাহনি দেখে গুটিয়ে গেছে। ততক্ষণে ধ্রুব রেগে গিয়ে বলল, এগুলো কি বালছাল এনেছিস? আমাকে এগুলো পড়তে দেখেছিস কোনোদিন? বাপের জন্য পড়ে নিয়ে সব নিয়ে যা। ধ্রুব প্যাকেটের সবকিছু এলোমেলো করে আবার প্যাকেটে ঢুকিয়ে দিয়ে প্যাকেট বাড়িয়ে দিল জুনিয়র ছেলেটার দিকে। সবাইকে এড়িয়ে চলে যাবে বলে উঠে দাঁড়াতে গেলে সবাই জেদ করে প্যাকেট হাতে দাঁড়িয়ে রইল। অনুনয় করে বলল, নিয়ে নিন না ভাই, আমরা অনেক শখ করে এনেছি, আজ একবার অন্তত পড়েন। একটা ছেলে ধ্রুব সম্পর্কে তখনও তেমন কিছু জানে না। ও এবার পাকনামি করে সস্তা মস্করা করে বসলো ধ্রুবর সঙ্গে। টিপ্পনি কেটে বলল, ভাই পরে নিন এটা, ভাবিও আজকে আপনার উপর ক্রাশ খাবে, একদম পাক্কা। ছেলেটা কথাটা বলে ফিক করে হাসলো। ধ্রুব ভ্রু কুচকে ফেললো। বাকি জুনিয়রদের তখন মাথায় হাত পড়লো। হতাশ চোখে ভয় ভয় চোখে ধ্রুবকে দেখতে লাগলো ওরা। সবাই একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো। ধ্রুব রেগে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। ধ্রুব রেগে যাওয়ার আগেই এখান থেকে কেটে পড়াই উত্তম। ওরা প্যাকেটটা কোনো রকমে বেঞ্চের উপর রেখে বোকার মতো হেসে বলল, মাফ করে দিন ভাই, ও নতুন বুঝে নাই, সরি ভাই। বলেই দাঁত কেলিয়ে তারপর এক ভো দৌড়। ধ্রুব সেখানেই দাঁড়িয়ে রইল। ওর ভেতরে এতক্ষণ হাসি এলেও ছেলেপেলেদের একটু ভয় দেখাতে ইচ্ছে হয়েছে বিধায় অমন জমের মতো মুখ বানিয়েছিল। ছেলেগুলো যেতেই ও কপালে 2 আঙ্গুল চেপে হেসে উঠল নিঃশব্দে। প্যাকেটে রাখা কুর্তা বের করে গায়ের সঙ্গে মেলাতে মেলাতে ঠোঁট বাঁকিয়ে বলল, সত্যি কি এসব ভদ্র সমাজের পোশাক পরলে তুমি আমার প্রেমে পড়বে অদিতি? যত সব ছেলে মানুষের কথা। অদিতি শাড়ির কুচি সামলে তানিয়ার সঙ্গে এগোচ্ছিল। তানিয়া ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে আজ সবার সামনে পারফর্ম করলে পুরো বিষয়টা সুন্দর দেখাবে। অদিতিও মন দিয়ে সেসব শুনছিল। গেট দিয়ে ঢোকার সময় দেখে প্রধান অতিথির গাড়ি এসে পৌঁছেছে। ততক্ষণে তানিয়া সেটা দেখে ওকে দ্রুত টেনে নিয়ে যেতে লাগলো সামনে। পারফর্মের আরেকটা জায়গায় সবাইকে একসাথে রাখা হয়েছে। এখন সাহিত্যিক পারফরমেন্স হবে, তারপরেই গানের পালা। অদিতি বসে বসে অপেক্ষা করছে। ও চেয়ারে ঠ্যাস দিয়ে রাখা ধ্রুবর গিটার ও আশেপাশে চোখ দিয়ে খুঁজছে ধ্রুবকে। আজ একবার এখন অবধি ওই ছেলেকে দেখা গেল না, কোথায় সে কে জানে। অদিতি আশেপাশে ধ্রুবকে দেখতে না পেয়ে দোনা মনে করে পাশে থাকা তানিয়াকে জিজ্ঞাসা করলো, তানিয়া, তাকে দেখেছিস? তানিয়া স্ক্রিপ্ট পড়ছে, ও ছোট গল্পে অভিনয় করবে আজ। অদিতির কথা শুনে স্ক্রিপ্ট পড়তে পড়তেই মিটমিট হেসে জবাব দিল, কাকে দেখার কথা বলছিস? আমি তো কখন থেকেই কাউকেই দেখি না। অদিতি তানিয়ার এমন টিটকারি করায় বিরক্ত হলো। যেমন চাপা গলায় গিটারের দিকে ইশারা করে বলল, এই গিটারের মালিককে আমাকে এটা ধরিয়ে দিয়ে নিজেই লাপাত্তা। একটু পরেই আমার পারফরমেন্স আসবে, তখন এটা যদি কেউ চুরি করে নিয়ে যায় তখন আবার আমাকেই ধরবে। তানিয়া সব শুনে স্ক্রিপ্টে মন দিয়ে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে জবাব দিল, ডোন্ট ওয়ারি অদিতি, ধ্রুব ভাইয়ের গিটার তো কেউ চুরি করবে না, রিল্যাক্স।
অদিতি শুনল, তবুও নিশ্চিন্ত হতে পারছে না। হাফ ছেড়ে মুখে বেজার করে কিছুক্ষণ বসে রইল। তারপর কি মনে করে আবারও সোজা হয়ে উঠে দাঁড়ালো। গিটার হাতে এবার হেঁটে হেঁটে খুঁজতে লাগলো ধ্রুবকে। আশেপাশে ওর চোখ দুটো খুঁজতে লাগলো ওই বখাটে গুন্ডা একঘুয়ে মানুষটাকে। হঠাৎ কেউ পেছন থেকে এই ধ্রুব বলে ডেকে ওঠে। অদিতি ডাকের উৎস অনুসারে সামনে তাকালো। ওটা কি ধ্রুব? ধ্রুবই আমিন। অদিতির বুক ধপাস করে যেন লুটিয়ে পড়ল, গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল সম্ভবত। ধ্রুবই আমিন আজ কালো রঙের কুর্তা পরেছে। আজ অবাক করা ব্যাপার হিসেবে অত্যন্ত ডিসেন্ট ভঙ্গিতে ওর এলোমেলো চুল জেল দিয়ে সেট করা, কুর্তার হাত ফোল্ড করে রাখা, যার দরুন হাতের পুরুষালী লোম ভেন্স দেখা যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে সেগুলো। অদিতি চোখ বড় বড় করে ধ্রুবর দিকে চেয়ে রইল বেহায়া, চূড়ান্ত নির্লজ্জের মতো। ধ্রুব আসছি বলে বড় বড় পা ফেলে এগুচ্ছিল। অদিতির পাশ দিয়ে যাওয়ার সময় ওর নাকে ধ্রুবর ম্যান পারফিউমের কড়া ঘ্রাণ ভেসে আসে। অদিতি মুহূর্তের মধ্যে মোহে পড়ে যায় যেন। নিজের স্বভাবের বাইরে গিয়ে পেছন ঘুরেও আবারও তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। ধ্রুব কথা বলছে, কথা বলার ফাঁকে হাত নাড়াচ্ছে নিজস্ব ভঙ্গিতে, মাঝে মধ্যে কপাল চুলকে নিঃশব্দে হাসছে। আশেপাশে যেতে যেতে অনেকেই সালাম দিচ্ছে তাকে। সে হাত উঁচু করে ওদের ইশারা করে দেখাচ্ছে। সবকিছুই অদিতির নজরে এলো। পুরোটা সময় ও অদ্ভুতভাবে নির্লজ্জের মতোই চেয়ে রইল ধ্রুবই আমিনের দিকে। অদিতি ভুলেই গেল ওর পারফরমেন্স আছে, সঙ্গে এও ভুলে গেল ও কেমন ফ্যামিলি থেকে এসেছে, কি ওর পরিচয়, জাতমান পরিচয় ভুলে কখন যে অদিতি হঠাৎ একদম আচমকা হয়ে বখাটে একঘুয়ে ধ্রুবর প্রেমে আহত ক্ষতবিক্ষত হয়ে গেল সেটাও নিজেও বুঝতে পারিনি। অদিতির ডাক আসবে আর দুজন পরে। তানিয়া দৌড়ে এলো ডাকতে ওকে। অদিতি তখনও সম্মোহনের ন্যায় চেয়েছিল ধ্রুবর দিকে। তানিয়া এসে অদিতিকে ধাক্কা দিল। এবার এতক্ষণে ধ্যান ফিরল যেন ওর। চমকে তাকালো তানিয়ার দিকে। তানিয়া বিরক্ত হয়ে পড়ল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।